কনকনে ঠান্ডায় গোপাল খুড়ো পুরনো বটগাছের তলায় বিড়ি খেতে খেতে আগুন পোহাচ্ছিল। এমন সময় গাছের ওপর দিকে কিছু একটা ঝুলতে দেখল সে। চোখে আবছা দেখার জন্য ভালো করে দেখতে পেল না, কিন্তু তার মনে হলো কারো একজোড়া পা সেখানে দুলছে। কি যেন একটা দেখা যাচ্ছে মনে হচ্ছে, কিন্তু ভালো করে তো দেখতে পাচ্ছি না। হঠাৎ গ্রামের এক ভ্যান চালক উমেশ বটগাছের পেছন থেকে বেরিয়ে এসে বলল, কি গো গোপাল খুড়ো, কি দেখছো ওপরের দিকে? বুঝতে পারছি না, দেখো না, মনে হচ্ছে কারো একজোড়া পা যেন ঝুলছে ওই গাছের উপর থেকে। দূর, কি যে বলো না তুমি, এইটা আবার হয় নাকি? উমেশ হঠাৎ কাঁদতে লাগলো। গোপাল খুড়ো তখন তাকে বলল, কি হলো রে, তুই আবার কাঁদছিস কেন? আমার মেয়ে কদিন আগেই এই গাছতলাতেই গলায় গলায় দড়ি দিয়ে মারা গেছে। হ্যাঁ, কি বলছিস? গ্রামে যা মরগ লেগেছে, একটার পর একটা মানুষ যেভাবে মারা যাচ্ছে, তখন আমার মেয়ে ভয়ে এই গাছে এসে গলায় দড়ি দিয়েছে গো, গলায় দড়ি দিয়েছে। ঠিকই তো, কবে আবার আমাদের পালা চলে আসে কে জানে। তুমি কেঁদো না বাবা। এই বলে উমেশ ওখান থেকে চলে যায়। গোপাল খুড়ো ওখানেই বসে থাকে, তবে ওর মন থেকে সেই দৃশ্যটা কিছুতেই দূর হয় না। তারপরেই গোপাল খুড়ো দেখতে পায় উমেশ আবার দুটো লাশ নিয়ে এই দিকেই আসছে। বটগাছের থেকে একটু দূরে একটা ঝোপের মধ্যে সেই লাশগুলোকে ফেলে সেই পথ দিয়ে যখন সে ফিরে আসছে, তখন গোপাল খুড়ো বলে, দাঁড়া উমেশ, একটু দাঁড়া বাবা, তোর সাথেই যাব। আমি আর এখানে একা থাকতে সাহস পাচ্ছি না। এই বলে তারা দুজনেই সেখান থেকে চলে যায়। হঠাৎ গাছ থেকে মাঝবয়সী একটা মেয়ে নেমে এসে সেই লাশগুলোকে বসে বসে খেতে লাগলো। তার সামনে একটা তান্ত্রিক আগুনের একটা কুণ্ড জেলে ধ্যানমগ্ন হয়ে আছে। এই সেই তান্ত্রিক যার জন্য উমেশের মেয়ে মরতে বাধ্য হয়েছিল, আর মরার পরেও তাকে দিয়ে সেই তান্ত্রিক এই সমস্ত কাজ করাচ্ছে। তান্ত্রিকের দরকার শুধু লাশের মাথাগুলো। তাই সে পেতনিকে বলে, এই, তুই শুধু ধরটা খা, আমায় শুধু মাথাগুলো দিবি, তবেই তো আমি সিদ্ধি লাভ করতে পারবো। তন্ত্র সাধনার অনেক উপরে উঠতে হবে আমাকে। আর পেতনি তার কথা মতোই এই কাজগুলো করতে থাকে। সেই বটগাছের তলায় এসে বসল। তবে এই দিন ছিল পূর্ণিমা, চারিদিকে চাঁদের আলোয় ঝকঝক করছিল। বটগাছের তলায় এসে বসতেই একটা কি যেন গোপাল খুড়োর কাঁধে ঠেকল। ওপর দিকে তাকাতেই সে স্পষ্ট দেখল একজোড়া কালো পা তার কাঁধের উপর। গোপাল খুড়ো তোতলাতে তোতলাতে জিজ্ঞেস করল, কে তুমি? আমার 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 কাঁধে কেন পা রেখেছ? জিজ্ঞাসা করার পর ওপর থেকে কোনো উত্তর না আসায় পেছন ঘুরে দেখল বটগাছের ঝুড়ি নেমে এসেছে, সেটাই তার কাঁধে ঠেকেছে। সে একটু হাঁপ ছেড়ে বাঁচল। হঠাৎ তার চোখ পড়ল বটগাছের পাশের সেই ঝোপটার দিকে। সে দেখল দুটো আগুনের ফুলকির মতন কিছু জ্বলছে। সে ভয়ে ভয়ে এগিয়ে গেল সেই ঝোপটার দিকে। কিছুটা এগিয়ে গিয়ে সে হতভম্ব হয়ে গেল। দেখল উমেশ কিছুক্ষণ আগে যে লাশ দুটো ফেলে গিয়েছিল, তারই মধ্যে একটা লাশকে একটা শিয়াল টানতে টানতে ঝোপের আরো গভীরে নিয়ে যাচ্ছে। সেটা দেখে গোপাল খুড়ো শিয়ালটার পেছন পেছন এগিয়ে যেতে থাকলো ঝোপের গভীরে। সে যা দেখল তাতে সে খুবই ভয় পেয়ে ঝোপের আড়ালে বসে পড়ল।
হিং টিং ঝটং হিং টিং ঝট। যা, তোর কাজ এখনকার মতন শেষ। তুই তোর নিজের জায়গায় ফিরে যা। পেতনি কথা মতো তার নিজের জায়গায় ফিরে গেল। তান্ত্রিক অবশিষ্ট মুন্ডুগুলো আগুনের কুণ্ডলীর চারিদিকে সাজিয়ে সাজিয়ে দিচ্ছে আর মুখে নানান রকম মন্ত্র উচ্চারণ করে চলেছে। সেই কাটা মুন্ডুগুলো একটা একটা ভূতে পরিণত হচ্ছে। তান্ত্রিক তাদেরকে বলছে, যা, তোরা এবার গ্রামের নানান জায়গায় ছড়িয়ে পড়। মানুষগুলোকে এমনভাবে ভয় দেখা যাতে তাদের মনে আতঙ্ক ছড়িয়ে যায়, তারা যেন মনে করে গ্রামে মড়ক লেগেছে। যা। তারাও তান্ত্রিকের কথা মতোই যে যার কাজে চলে গেল। গোপাল খুড়ো এই সমস্ত কাণ্ড ঝোপের আড়াল থেকে দেখল। দেখে কোনো শব্দ না করে বাড়ি চলে গেল। বাড়ি গিয়ে সে এই সমস্ত ঘটনাগুলো ভাবতে লাগলো যে সত্যিই কি গ্রামে মড়ক লেগেছে, নাকি সবই ওই তান্ত্রিকের কর্মকাণ্ড। এইসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়ল সে। পরদিন সকালে গোপাল খুড়ো আবার সেই বটগাছের তলায় গেল। ঠান্ডায় আগুন পোহাতে পোহাতে গত রাতের ঘটনাটা সে কিছুতেই ভুলতে পারছিল না। তখন সে মনে মনে বলতে লাগলো, আজ রাতে আবার সেই ঝোপের গভীরে যাব, গিয়ে দেখব ব্যাপারটা কি। তান্ত্রিকই বা কি করছে সেখানে ওই মরা লাশগুলোর খুলি নিয়ে। কথা মতোই গোপাল খুড়ো রাত্রের বেলায় সেই ঝোপের আড়ালে গিয়ে হাজির হয়। তখন তান্ত্রিকও তার কর্ম করতে শুরু করে দিয়েছে। ঝোপটা একটু নড়ে উঠতেই তান্ত্রিকের চোখ অমনি তীক্ষ্ণ হয়ে গেল। গোপাল খুড়ো তখন কি করবে বুঝে পাচ্ছিল না। তান্ত্রিক গম্ভীর স্বরে বলে উঠল, কে কে রে ওখানে? ঝোপের আড়ালে কে ওখানে আমার উপর নজর রাখছিস? গোপাল খুড়ো তখন তান্ত্রিকের সামনে চলে আসে। সে তখন কি বলবে বুঝে উঠতে পারে না। সে বলে ওঠে জোর হাত করে, আমি আমি বাবা। কে তুই? সেটাই তো জিজ্ঞেস করছি আমি। আমি আমি গোপাল গোপাল ভট্টাচার্য, এই গায়েই থাকি। তুই এখানে অমন করে আমার উপর নজর রাখছিস কেন? আমি আমি একটা সমস্যা নিয়ে আপনার কাছে এসেছি। কি তোর সমস্যা? আমি বাবা ওই বট গাছের তলায় রোজই এসে বসি, কিন্তু এই কদিন যেন মনে হচ্ছে ওই গাছে কেউ যেন একটা ঝুলছে, কেউ যেন আমার কাঁধের উপর পা রাখছে। ও সব তোর চোখের ভুল, এই রকম হতেই পারে না। হঠাৎ ভূত তান্ত্রিকের কানের পাশে ফিসফিস করে কি যেন বলল। তান্ত্রিক বলল, যা যা, তুই এখান থেকে চলে যা। এখানে আর কখনো আসবি না। এই ত্রিসীমানায় তোকে যেন আর কখনো না দেখি। কিন্তু বাবা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করবার ছিল। আপনি ওই লাশগুলোকে নিয়ে কি করেন? না মানে আমি দেখছিলাম একটা একটা করে লাশ ধর থেকে মুন্ডুটা আলাদা করছে, আর আপনি তাদের মুন্ডুগুলো নিয়ে কি একটা যেন করছিলেন। তুই তাহলে আমার কাজকর্ম সবই নজরে রেখেছিস? না 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 না, মানে সত্যি আমি আমি দেখেছি। যা যা, তুই এখান থেকে এবার চলে যা, আর কখনো আসবি না। এই বলাতে গোপাল খুড়ো সেখান থেকে পড়িমড়ি করে ছুটে গেল। কিন্তু তান্ত্রিক তখন মনে মনে ভাবতে লাগলো, এ আমার সব কর্মকাণ্ডের সাক্ষী হয়ে গেছে, একে আর বাঁচিয়ে রাখা যাবে না। একেও বাকিদের মতোই মেরে লাশ করে মুন্ডুটা নিয়ে তন্ত্র সাধনা করবে সে। একটা অট্ট হাসি খেলে গেল তার মুখে। গোপাল খুড়ো বাড়ি পৌঁছাতেই অন্ধকারে অমনি অমনি দরজা নিজে নিজে খুলে গেল।
ভেতর থেকে একটা গলা ভেসে এলো। আয় না, আয়, তোর জন্যই তো এতদিন ধরে অপেক্ষা করছি। এবার তোর শরীরের মধ্যে ঢুকে তোর দেহকে ঝাঁঝরা করে দেব, দেখবো তুই কি করে নিজেকে বাঁচাস। গোপাল খুড়ো ঘরের আলো জ্বালতেই কাউকে দেখতে পেল না। গোপাল খুড়ো সারা বাড়ি খুঁজতে লাগলো। কে 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 আমার ঘরে? কে ঢুকেছিস? কোনো সাড়া না পেয়ে গোপাল খুড়ো খাবার খেয়ে ঘুমোতে গেল। ঘুম আসতেই তার যেন মনে হলো কে যেন তার মুখে বালিশ চেপে ধরেছে। তার চোখগুলো যেন আগুনের মতন লাল হয়ে জ্বলছে। সঙ্গে সঙ্গে উঠে আলো জ্বালতেই আর কোথাও কাউকে দেখতে পেল না সে। গোপাল খুড়ো ভয়ে এই শীতের মধ্যেও ঘামতে লাগলো। আবারও গোপাল খুড়ো আলো নিভিয়ে ঘুমোতে যাবে, এমন সময় আবার কে যেন বলে উঠল, কি রে, এবার দেব নাকি গলাটা টিপে? এই বলে গলার দিকে দুটো হাত বাড়াতে লাগলো। অমন সময় খুড়ো চিৎকার করে উঠল, না না না, আমারে আমারে মেরো না, না না। এই বলে জ্ঞান হারিয়ে ফেলল সে। পরের দিন সকালে উমেশ কিছু একটা দরকারে খুড়োর বাড়িতে এসে ডাকতে লাগলো, খুড়ো, ও খুড়ো, আছো নাকি? ভিতর থেকে কোনো উত্তর না আসায় সে দরজা ভেঙে ঢুকতেই দেখে খুড়োর চোখ কপালে উঠে গেছে। একটা বিকৃত মুখে জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে আছে সে। উমেশ তখন মগে করে জল এনে খুড়োর মুখে ছেটাতেই খুড়ো চিৎকার করে বলে উঠল, বাঁচাও, বাঁচাও, মেরো না। আমি আমি কোনো দোষ করিনি, তুমি যা বলবে আমি তাই করব। এই বলতে বলতে সে আবারও জ্ঞান হারিয়ে ফেলল। গোপাল খুড়ো আবার সেই তান্ত্রিকের কাছে গিয়ে সাহায্য চাইল। তান্ত্রিক বলল, একে কি ব্যাপার, তুই আবার এখানে? তোকে যে এইখানে আসতে বারণ করেছি বারবার। বাবা, আমি খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি। তোকে আসতে বারণ করছি বারবার, এর ফল কিন্তু ভালো হবে না। আমাকে আমাকে কে যেন বারবার ভয় দেখাচ্ছে, আমাকে মারবার হুমকিও পর্যন্ত দিচ্ছে। তান্ত্রিক তার এই কথা শুনে হাসতে লাগলো, কিন্তু এই হাসিটা যেন বিদ্রুপের হাসি। বাবা, বাবা আপনি হাসছেন? আমি আমি সত্যি বলছি বাবা, আমার সাহায্য করুন, দয়া করুন। তান্ত্রিক তার কোনো কথা না শুনে সেখান থেকে তাকে তাড়িয়ে দিল আর পেতনিকে তার পিছু পিছু নজর রাখার জন্য পাঠিয়ে দিল। এবারেও গোপাল খুড়ো বাড়ি ফেরার সময় তান্ত্রিকের কাছে নানা ধরনের জিনিস দেখতে পেল। তাতে তার সন্দেহ আরো বেড়ে গেল। সে প্রায় নিশ্চিত হয়েই গিয়েছিল যে আমাদের গ্রামের মানুষগুলো মরার পেছনে এই তান্ত্রিকেরই হাত আছে। সে এটাও ভাবল যে উমেশকে সে এই কথাটা বলবে। তান্ত্রিক তাড়িয়ে দেওয়ায় সে সেখান থেকে চলে আসে। আসার সময় উমেশের সাথে তার দেখা হয়ে যায়। সে উমেশকে বলে, বাবা, বাবা উমেশ, শোনো, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। কি কথা খুড়ো? তুই আমাদের বাড়ি চল, সেখানে গিয়েই সব কথা হবে। বলে তার সঙ্গে উমেশ চলে যায় তার বাড়ি। বাড়ি গিয়ে খুড়ো উমেশকে বলে, জানিস উমেশ, বটগাছের তলায় ঝোপের আড়ালে একটা তান্ত্রিক আছে। সে কিনা আমাদের গ্রামের মানুষগুলোকে, এমনকি তোর মেয়েকে পর্যন্ত মেরেছে, জানিস? বলো কি খুড়ো, আমি এখনই যাব তার কাছে। তাকে আজকে আমি মেরেই ফেলবো, দেখবো তার কত সাহস। উমেশ খুব ক্ষিপ্ত হয়ে যায়। খুড়ো তখন তাকে থামিয়ে দিয়ে বলে, তোর ওর ক্ষমতার সম্বন্ধে কোনো ধারণাই নেই, এমনকি সে ভূতেদের দিয়েও কাজ করায়। বলা যায় না, তোকে বা আমাকে কাউকে হয়তো মেরেও ফেলতে পারে। এই সব কথাবার্তা পেতনি আড়াল থেকে শুনে সমস্ত কথা
তান্ত্রিকের কাছে গিয়ে বলে। তান্ত্রিক তখন বলে, একে আর বাঁচিয়ে রেখে লাভ নেই, একদমই ঠিক হবে না। তুই এক কাজ কর, একে সুযোগ বুঝে শেষ করে দে, যা। গোপাল খুড়ো উমেশকে সমস্ত বৃত্তান্ত বলায় তারা দুজনে রাতের বেলায় সেই ঝোপের আড়ালে যায় আর তান্ত্রিকের সমস্ত কাণ্ডকারখানা দেখে ফেলে। কিন্তু তাদের পেছনেও যে একজন তাদেরকে দেখছে সেটা তারা বুঝতে পারছে না। উমেশ গোপাল খুড়োকে কিছু একটা যেন বলতে যাবে, অমনি উমেশের গলা দিয়ে যেন আর কথা বেরোচ্ছে না। সে তখন তো করে ইশারা করতে লাগলো। গোপাল খুড়ো তাকে জিজ্ঞেস করলো, কিরে, তোর গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না কেন? তোর আবার হঠাৎ কি হলো? উমেশ ইশারা করে সব বোঝাতে লাগলো। সে এমনভাবে বোঝাতে লাগলো যেন মনে হচ্ছে তার জিভকে যেন ভেতর থেকে টেনে ধরেছে। অমনি পাশ থেকে ক্ষণক্ষণে গলায় বলে উঠল, কি রে, কেমন লাগছে এবার? খুব কথা বলবি না? উমেশ শুধু ইশারা করে হাত নেড়ে দেখালো। না, এই বলে সে প্রথম তার হাত পা বেঁকিয়ে দিল, তারপর চোখগুলো উপরের দিকে তুলে দিল। সেই বটগাছের একটা ঝুড়ি নামিয়ে উমেশের গলায় ফাঁস লাগিয়ে টেনে ওপরে ঝুলিয়ে দিল সে। এইভাবে সেই তান্ত্রিক পেতনিকে দিয়ে উমেশকে খুন করল। গোপাল খুড়ো এবার বুঝতে পেরেছে যে এবার তার পালা আসতে চলেছে। এই তান্ত্রিক তাকেও ছেড়ে দেবে না। উমেশের এই অবস্থা দেখে গোপাল খুড়ো দৌড়ে বাড়ি চলে যায়। বাড়িতেই তার জন্য অপেক্ষা করে সেই পেতনি। গোপাল খুড়োর মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সে তখন মনে মনে ভাবল, দেখি তো, ওর সামনে একটা আয়না ধরে দেখি কি অবস্থা হয়, একটু দেখতে হবে। অমনি গোপাল খুড়ো একটা আয়না ধরল সেই পেতনির সামনে। অমনি পেতনিটা চেঁচাতে লাগলো, ওরে বুড়ো, তোর পেটে পেটে এত, তুই জানিস না আত্মারা আয়না সহ্য করতে পারে না? রাগ বলছি আগে। আগে তো বল তুই কে, তারপর আমি রাখবো। আমি যা যা জিজ্ঞেস করব সব ঠিক ঠিক উত্তর দিস, তাহলেই তোকে আমি ছেড়ে দেব। ঠিক আছে, কর জিজ্ঞাসা। বল, এবার তুই কে সেটা বল। তুই ওই তান্ত্রিকের কাছে গেলি কি করে? আমি এই গ্রামের ভ্যানওয়ালার মেয়ে। কোন ভ্যানওয়ালা? ওই যে উমেশ দেউরি, যে গ্রামের সব লাশগুলো নিয়ে ওই ঝোপের মধ্যে ফেলছিল, আমি ওর মেয়ে। আমাকে ওই তান্ত্রিকই মেরে ফেলেছিল। কিভাবে? ওর ক্ষমতা সম্বন্ধে তোমার নিশ্চয়ই কোনো সন্দেহ নেই। নানা তন্ত্র সাধনা করে আমাকে বশীকরণ করেছিল, তারপর আমাকে ডেকে নিয়ে এসে ওই বটগাছেতে গলায় দড়ি দিতে বাধ্য করেছে। আর তারপর থেকেই আমার আত্মাকে নিয়ে নানা অপকর্ম করিয়ে যাচ্ছে। আর এই গ্রামের মানুষের মরকের পিছনে ওরই হাত আছে। ও বাবা, এই সব ব্যাপার। তাহলে আর একটা কথা তোকে জিজ্ঞেস করা যাক, তুই নিশ্চয়ই ওকে মারার উপায় জানিস? হ্যাঁ জানি, ওই বটগাছের পিছনের দিকে একটা কোটর আছে, ওই কোটরেই একটা ছুরি আছে, ওটাই হচ্ছে ওকে মারার অস্ত্র। গোপাল খুড়ো আবার সেই তান্ত্রিকের কাছে গেল, গিয়ে বলল, বাবা, ওই আত্মাকে নিজের চোখে দেখেছি। আপনি ওর কিছু একটা ব্যবস্থা করুন, না হলে ও আমায় মেরে ফেলবে। তান্ত্রিক তখন উমেশের মেয়ের আত্মাকে ডেকে নিয়ে আসে খুড়োর সামনে। খুড়ো তখন চেঁচিয়ে বলে, ওই তো আপনার পেছনে দাঁড়িয়ে, ধরুন ধরুন ওকে। খুড়ো তখন ওই পেতনির দিকে ইশারা করে দেখালো ছুরিটা আনবার জন্য। গোপাল খুড়ো তখন মিছিমিছি বলে উঠল, গেল গেল গেল, পালিয়ে গেল। ওকে ধরুন, ওকে ধরুন। ওকে ধরা এমন কিছু কঠিন ব্যাপার নয়, কিন্তু ওকে তো ধরবই। তার আগে তোকে যে মরতে হবে। তুই আমার সমস্ত কর্মকাণ্ড দেখে ফেলেছিস, তাই তোকে আর বাঁচিয়ে রাখা যাবে না। কে কাকে মারে এইবার দেখো, আর কেই বা মরে দেখবে। সেই পেতনিটা গোপাল খুড়োর হাতে সেই ছুরিটা দিয়ে সেখান থেকে চলে যায়।
গোপাল খুড়োর হাতে ছুরিটা দেখে তান্ত্রিক আরো ক্ষিপ্ত হয়ে যায়। সে জিজ্ঞাসা করে, তোকে এই ছুরির খবর দিল কে? ওটাই যে আমার প্রাণহানির চাবিকাঠি। ছাড়, ছাড় বলছি ওটাকে। গোপাল খুড়ো ছুরিটা নিয়ে তখন তান্ত্রিকের দিকে এগিয়ে যেতে থাকে, আর পেছন থেকে তখন সেই আত্মা তাকে ধরে ফেলে। আর সেই সুযোগে গোপাল খুড়ো ছুরিটা দেয় তান্ত্রিকের বুকে বসিয়ে। তান্ত্রিক সেখানেই মারা যায়, আর সঙ্গে সঙ্গেই তার দেহ তাকে সেই অতৃপ্ত আত্মাগুলো ছিঁড়ে খুঁড়ে খেতে লাগলো। সঙ্গে সঙ্গে সেখান থেকে সমস্ত আত্মারা এবং তান্ত্রিকের দেহ সব অদৃশ্য হয়ে যায়। কিছু কিছু আত্মা মুক্তিও পেয়ে যায়, তাদের মধ্যে উমেশের মেয়েও মুক্তি পেয়ে যায়।